দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র দেখার জন্য। আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি শাহনাজ বিশ্বাস ইয়াসমিন। দর্শক, প্রতিদিনকার মতো আজকেও আমাদের এই অনুষ্ঠানে তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমাদের প্রথম বিষয় আলোচনার জন্য যেটি আমরা রেখেছি সেটি গত 2 সপ্তাহ প্রায় 1 মাস ধরেই খুবই আলোচ্য বিষয় দুর্নীতি, ক্ষমতা, অপরাধ প্রবণতা, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব প্রথম পার্টে। তারপরে আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে, সেটাও আপনারা জানেন খুব রিসেন্ট গত সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়েছেন ভারত সফরে। প্রথমবারের মতো ভারতের নতুন সরকারের সাথে এই পার্শ্ববর্তী দেশের বন্ধু রাষ্ট্রের সরকার প্রধান দেখা করতে গেলেন। সেখানে অনেকগুলো বিষয় সমঝোতা চুক্তি হয়েছে, তার মধ্যে পানি বিষয়টা আসছে, তিস্তা চুক্তির বিষয়টা আসছে। এটা নিয়ে সরকার দল এবং বিরোধী দল দলের দুই রকমের ব্যাখ্যা আছে, বাহাস আছে। সরকার দল প্রধানমন্ত্রী গত একদিন আগে সংবাদ সম্মেলন করে বলেছিলেন যে ব্যাখ্যা দিয়েছিলেন যে আসলে তিস্তা বিষয়টা কি, পানি হিস্সা হচ্ছে নাকি মহাপরিকল্পনা হচ্ছে, সেখানে চীন থাকছে নাকি ভারত থাকছে, এই বিষয় নিয়ে পরিষ্কার ব্যাখ্যা প্রধানমন্ত্রী দিয়েছেন। কিন্তু অন্যদিকে প্রতিদিনই এবং আজকেও সকালে মির্জা ফখরুল বিএনপি মহাসচিব এটা নিয়ে সংবাদ সম্মেলন করে বলেছেন যে আসলে দেশের কিছুই হয়নি উদ্ধার। এইটা নিয়েও আমরা আলোচনা করব এবং সবশেষ বিষয় থাকবে আজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দারিদ্র মুক্তির মূল শক্তি হবে শিক্ষা। অবশ্যই শিক্ষা নিয়ে সরকার কাজ করছে এবং শিক্ষিত জাতি আগামী ভবিষ্যৎ, এটা খুব স্বাভাবিক কথা। শিশুদেরকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করছে সরকার, কতটুকু পারছে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব অনুষ্ঠানের শেষের দিকে। আমরা শুরুতেই দুর্নীতি, ক্ষমতা, অপরাধ প্রবণতার বিষয়টি নিয়ে আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের সাথে জুমে একজন অতিথি থাকবেন, আমি পরিচয় করে দিচ্ছি তার সাথে। প্রথমেই তিনি ডক্টর তৌহিদুল হক, সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশেষজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। দর্শক, পুরোটা সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে একজন অতিথি আছেন, পরিচয় করে দিচ্ছি তার সাথে। শ্যামল সরকার, সিনিয়র সাংবাদিক, আপনাকে স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি শুরু করছি ডক্টর তৌহিদুল হক আপনাকে দিয়েই। এই যে আমাদের আজকে বিষয়বস্তু দুর্নীতি, ক্ষমতা, অপরাধ প্রবণতা। ডক্টর তৌহিদুল হক, আপনি অপরাধ বিশেষজ্ঞ, যেহেতু আপনি অপরাধ করার মানসিকতা, সাইকোলজি, এসব নিয়ে আপনার মানে বিশদ পড়াশোনা আছে, জানা আছে, আপনার পর্যবেক্ষণ আছে, বিশ্লেষণ আছে। আসলে একটা মানুষের অপরাধ বা দুর্নীতি করার মানসিকভাবে কিভাবে বেড়ে ওঠে, এটা কি আসলে মানুষের ভিতরেই থাকে, ইনবর্ন থাকে, নাকি মানুষের পরিবেশ পরিস্থিতিতে এটা সৃষ্টি হয়? আমরা জানি গত এই সরকার টানা 15 বছর ক্ষমতা, এবং সরকার প্রধান থেকে শুরু করে সরকারের সব মন্ত্রীরা বারবার বলছিলেন যে দুর্নীতিতে জিরো টলারেন্স সরকারের, এবং এটা কখনো কখনো দৃশ্যমান হচ্ছে, মানুষ দেখছে। কিন্তু এই যে গত 1 মাস ধরে যে খবর আসছে, সরকারি কর্মকর্তাদের শীর্ষ পর্যায়ের যারা আছেন তাদের দুর্নীতির খবর গণমাধ্যমে যেভাবে ফলা হচ্ছে এবং একের পর এক তাদের দুর্নীতি অপরাধের কথা বের হচ্ছে। সম্প্রতি যে এনবিআর এর একজন কর্মকর্তা, তার আগে ছিলেন আইজিপি বেনজির আহমেদের, এই যে বিষয়গুলো, তারা তো সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, তাদের সুযোগ সুবিধা সরকারিভাবে নানাভাবে তারা পেয়েছেন। তারপরও এই যে এখন যে খবরগুলো বের হচ্ছে, একটা রাষ্ট্রের এই পর্যায় থেকে এমন একজন কর্মকর্তা এমন অপরাধ কিভাবে করে, এইরকম দুর্নীতি কেন করে, আসলে কি পরিস্থিতিতে করে, কি ভেবে করে, এবং এই মানুষগুলোর ব্যাকগ্রাউন্ড, শিক্ষা, আমরা জানি যে সবাই কেউ ডক্টরেট করা, ডক্টর মতিউর রহমান যিনি ভালো জায়গায় কাজ করতেন, তার আগে যারটা বের হয়েছে তিনিও একই রকম। এই বিষয়গুলো নিয়ে আপনার একটু আমার ব্যাখ্যা একটু জানতেই চাচ্ছি আসলে, যে এগুলো কেন, এবং সরকার যে জিরো টলারেন্সের কথা বলছে এটা কি শুধুই বলার জন্য, নাকি আসলে যদি এই জিরো টলারেন্স হতো তাহলে এই পর্যায়ে আসতো অপরাধ দেশের কর্মকর্তাদের? ডক্টর তৌহিদুল হক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যতটুকু বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, বা যতটুকু আমার শোনার সুযোগ হয়েছে, বোঝার সুযোগ হয়েছে, সেটি হচ্ছে এই ধারণাটি শুধু এখন এবারে যে আমরা দুর্নীতির চিত্র আমরা দেখছি তার প্রেক্ষাপটে যে এই ধারণাটি নতুন করে আলোচনা হচ্ছে, ব্যাপারটি এরকম না। এটি সবসময় এটি একেবারে খুব সক্রিয় আলোচনা, যে আসলে ক্ষমতার সাথে দুর্নীতি পরায়ণ হওয়ার একটি যোগসূত্র রয়েছে। তার মানে এটি বলার কোনো সুযোগ নেই যারা ক্ষমতাবান অথবা ক্ষমতার কাছাকাছি আছেন সবাই দুর্নীতি করেছেন বা করবেন বা করছেন, বিষয়টি এরকম না।
এখন যারা দুর্নীতি করতে চান বা দুর্নীতি মনস্ক ব্যক্তি যারা এবং বিভিন্ন শীর্ষ পদ থেকে শুরু করে ক্ষমতার কাছাকাছি অবস্থানে আছেন, তারা যদি রাষ্ট্রের যে ক্ষমতা বা যেটাকে ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করতে চান, সেই সুযোগটি তাদের অপেক্ষাকৃত বেশি। আমাদের এখানে যে চিত্রগুলো আমরা দেখছি যে আসলে দুর্নীতি অনেকটাই নিয়মতান্ত্রিক এক ধরনের অনিয়মে দাঁড়িয়েছে, অর্থাৎ নিয়মের মধ্যে থেকেই বিভিন্ন ফাঁদ অথবা কৌশল অবলম্বন করে যারা শীর্ষ পদে আছেন তাদের অনেকেই কিন্তু আসলে তার ওই পদের যে ক্ষমতা কিংবা বলা যেতে পারে তাকে জনকল্যাণ নিশ্চিত করার জন্য যে ধরনের রাষ্ট্র তাকে তার দায়িত্ব দিয়েছে বা দেওয়া হয়েছে সেগুলোকে অপব্যবহার করে মানুষের বিরুদ্ধে কাজে লাগিয়ে তিনি অনেকেই কিন্তু সেই দুর্নীতিগুলো করছেন। এখন এটি ঠিক যে আসলে সেই দুর্নীতির প্রসঙ্গে আমাদের এখানে যখন আলোচনা হয় অথবা কারো দুর্নীতি যখন গণমাধ্যমের সূত্র ধরে সামনে চলে আসে, আমরা বিষয়টি নিয়ে কিন্তু রাজনৈতিক দোষারোপের একটা সংস্কৃতি শব্দটা ঠিক আমি এখানে ব্যবহার করতে চাই না, এক ধরনের পরিস্থিতি আমরা দেখি বা এক ধরনের বিভাজন আমরা দেখি। অর্থাৎ যারা ক্ষমতায় থাকেন তারা অতীতে যারা ক্ষমতায় ছিলেন তাদের দোষ ত্রুটি খোঁজার চেষ্টা করেন, আর যারা বিরোধী অবস্থানে আছেন তারা যারা ক্ষমতায় আছেন তারা কিছুই পাচ্ছেন না বা তাদের কারণে এই দুর্নীতিপরায়ণ ব্যক্তিদের সৃষ্টি হয়েছে, এরকম এক ধরনের পর্যালোচনা অথবা এক ধরনের পরিস্থিতি বা ব্যাখ্যা বিশ্লেষণ তৈরি হয়। কিন্তু মূল বিষয়টি হলো যে আমলেই হোক যে সময় হোক যে বা যিনি দুর্নীতি করেছেন তার বিচারের যে বিষয়টি, অর্থাৎ আমি যদি আইনের শাসন প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে যদি কোনো আমার বিলম্বিত যে পদক্ষেপের যদি একটা অবস্থা তৈরি হয়, তখন এই শীর্ষ পদে যারা থাকেন তাদের কারো কারো মধ্যে কিন্তু দুর্নীতি করার একটা আগ্রহ তৈরি হয়। কারণ হলো দুটি বিষয় এখানে কাজ করে। প্রথম বিষয়টি হচ্ছে তার মধ্যে কাজ করে যে দুর্নীতি করে অতীতে অনেকে পার পেয়েছেন, সেটি ক্ষমতার সাথে সংযুক্ত থেকে পার পেয়েছেন কিংবা নানা ধরনের কৌশল অবলম্বন করে তিনি সেখান থেকে নিজেকে মুক্ত করতে পেরেছেন, সেরকম একটা মানসিকতা বা একটা অবস্থা এদের মধ্যে তৈরি হয়। আর দ্বিতীয়ত তৈরি হয় যে অবস্থাটা আমরা এখন খুব জোরে সোরে দেখছি, এবং সেই অবস্থাটি হলো এরকম যে সমাজের অথবা বিভিন্ন প্রতিষ্ঠানের বা বিভিন্ন পেশার কোনো ব্যক্তির মধ্যে এরকম অর্থাৎ যারা রাষ্ট্রীয় কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু সংবিধান অনুযায়ী দেশ এবং জনগণের সেবক, কিন্তু তাদের মধ্যে যদি অতি মাত্রায় রাজনীতির সাথে সম্পৃক্ততা, ক্ষমতার চর্চা কিংবা এই ক্ষমতার সাথে সম্পৃক্ত হয়ে নিজেকে অনেক শক্তিশালী ভাবার এক ধরনের মানসিকতা তৈরি হয়, তখন সেখান থেকে দুর্নীতি করার এক ধরনের অবস্থা তৈরি হয়। জনাব তহিদুল হক একটা প্রশ্ন একটু করতে চাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? একটা প্রশ্ন করতেছে, তার মানে কি রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে তারা এগুলো করতে পারছে, সুযোগ পাচ্ছেন? যখন তারা চাকরিতে থাকেন তখন তো এটা একদিনের, এখন যা বের হচ্ছে তাদের দুর্নীতির খবর, এটা একদিনের না, দীর্ঘদিনের। এটা কি তাদের উপরস্থ যারা ছিলেন তারা জানতেন না? মানে তখন কেন চুপ থাকার এই প্রবণতা কেন, এটা নিয়ে আপনি কি বলবেন? না, তা তো অবশ্যই, সেটি তো যথার্থই যে আসলে যখন কেউ শীর্ষ পদে থাকে, মানে আপনার প্রশ্নের যে মূল যে স্পিড সেটি হচ্ছে যে তাহলে তিনি ক্ষমতায় থাকাকালীন সময় বা দায়িত্বে থাকাকালীন সময় যে দুর্নীতি করলেন সেগুলো যাদের দেখছে, আরো যারা দেখভাল করার কথা, সেই জায়গাতে তো একটা ঘাটতি তো আছে বলেই এই দুর্নীতি করার সুযোগগুলো তৈরি হয়েছে। এখন প্রশ্নের যে জায়গাটি বা আপনি যে বিষয়টি জানতে চাচ্ছেন কিংবা আপনার এই প্রশ্নের সাথে এখন কিন্তু সাধারণ মানুষের প্রশ্নেরও একটি একাত্মতা আছে, সেটা এরকম যে যারা দুর্নীতি করেছেন দায়টা আসলে কার, যিনি দুর্নীতি করেছেন তার দায় নাকি তাকে যারা নিয়োগ দিয়েছেন অথবা তার এই কর্মকাণ্ড যাদের দেখভাল করার কথা তাদের দায়? এখন দায়ের জায়গাটা কিন্তু দুই জায়গাতেই দায়ের আছে। সেটি হচ্ছে যে যখন কোনো অপরাধের বিচার হয়, ব্যক্তির কিন্তু মানে পানিশমেন্টের যে সোশ্যাল ফিলোসফি সেই জায়গাটা কি, সেই জায়গাটি হচ্ছে যে আমার আচরণের বিচারটি হচ্ছে, মানে অর্থাৎ যে আচরণটি তিনি করেছেন যেটা আইনের সাথে সাংঘর্ষিক তার কিন্তু বিচার হচ্ছে তাকে সংশোধন বা কাঠগড়ায় দাঁড় করানো। এখন আচরণের সংশোধন বা আচরণের বিচার হলে সেটি তো ব্যক্তির উপরে দিয়েই আসলে তার প্রয়োগটা হবে। এখন এখানে দুইটা জায়গাতেই দায় আছে, যিনি এই দুর্নীতি করেছেন
শীর্ষ পদের থেকে সেই ক্ষমতা অপব্যবহার করে তার যেরকম দায় আছে তার তো বিচার বা অপরাধমূলক আচরণের বিচার হবে, তার উপর দিয়ে সেটি বিচার হবে। আর দ্বিতীয়ত হলো যে এই যে প্রক্রিয়া অথবা এই যে আমাদের নিয়মতান্ত্রিক অনিয়মের যে একটা অবস্থা তৈরি হচ্ছে, সেগুলো যাদের দেখভাল করার কথা, সেখানে এক ধরনের শুদ্ধি অভিযানের যে প্রয়োজনীয়তা আমরা এখন সবাই অনুভব করছি, বা এখন এই শুদ্ধি অভিযান হঠাৎ করে জ্বলে উঠলে তো এটি খুব একটা বেশি তাৎপর্য সমাজের মধ্যে পড়ে না। এর ধারাবাহিকতা থাকা প্রয়োজন। আমরা কিন্তু সেই ধারাবাহিকতার প্রসঙ্গ কিন্তু আমরা বিভিন্ন সময় অনুপস্থিত দেখি। অর্থাৎ কারো ক্ষেত্রে, অর্থাৎ ব্যক্তিভেদে শুদ্ধি অভিযানের একটা তৎপরতা শুরু হয়, আবার কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে শুদ্ধি অভিযানের আমরা তৎপরতা দেখি, আবার গণমাধ্যমের মানে যে বলা যেতে পারে দায়, সেই দায় থেকে এই ধরনের দুর্নীতির খবরগুলো গণমাধ্যম যখন প্রকাশ করে, তখন কিন্তু এক ধরনের চাপ তৈরি হয়। রাষ্ট্রীয় পর্যায় থেকে বা বিরোধী অবস্থান থেকে গণমাধ্যমকে যেভাবেই দেখা হোক না কেন, আমাদের দেশে এখনো সমাজের মধ্যে কিংবা আমাদের কাঠামোগত প্রক্রিয়াতে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য গণমাধ্যম এখনো খুব স্বচ্ছতার সাথে সক্রিয়ভাবে যে দায়িত্বটুকু পালন করছে, তার মধ্যে দিয়েই কিন্তু সমাজের ভিতরকার যে ক্ষয়িত অবস্থা, যে অবক্ষয়, তার কিন্তু একটা প্রকাশ কিন্তু আমরা বিভিন্ন সময়। তহিদুল হক, আপনি আমাদের সঙ্গে থাকুন, প্লিজ। আমরা একটু স্টুডিওতে ফিরছি, আবার আপনার কাছে ফিরছি। জনাব শ্যামল সরকার, শুনছিলেন ডক্টর তহিদুল হক অপরাধ বিশেষজ্ঞতার কথা, নানা ব্যাখ্যা, সাইকোলজি, মানে অপরাধ নিয়ে যে সাইকোলজিক্যাল কিছু কথাবার্তা উনি বলেছেন। আপনার কাছে আমার প্রশ্ন, জনাব শ্যামল সরকার, আপনি দীর্ঘদিন ধরে সচিবালয় বিট করেন, আপনি ব্রুকেরেসি বিট করছেন, আপনি আপনার হাতে, মানে আপনার সামনে দিয়ে অনেক ব্রুকেরেটরা যারা একদম সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে শুরু করে সচিব হয়ে গেছে, এখন তারা রিটায়ার্ডও আছে। সো দীর্ঘ একটা অভিজ্ঞতা আপনার এই প্রশাসনে আছে। আপনার কাছে প্রশ্নটা হলো যে এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা আইন আছে, যে আইনে তাদের 5 বছর পর পর তাদের সম্পদের হিসাব দিতে হয়, কিন্তু আবার প্রতি বছর একটা তো সবাই 3 নাম্বার করে, সেখানে তারা দিচ্ছে, কর দিচ্ছে। এই যে 5 বছর পর পর দিতে হয়, প্রথমে যখন ঢুকে চাকরিতে তখন একটা দিতে হয়, 5 বছর পরে যদি দিতে হয়, এবং আইনে এমনও না আছে, যেটা জনপ্রশাসন থেকে আমরা জেনেছি বা আইন মন্ত্রণালয় থেকে জেনেছি, যে তারা এর বাইরেও একটা আইন আছে যে সম্পদের হিসাব যখন চাইবে তখন দিতে পারবে, যদি তার সেই মিনিস্ট্রির সচিব যদি বলে যে দিতে। এই বিষয়টা আপনি কখনো দেখেছেন? আপনি কি প্র্যাকটিস দেখেছেন একটু বলেন তো কাইন্ডলি দর্শকের জন্য। ধন্যবাদ। এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি একটু দুর্নীতি প্রসঙ্গে একটু যোগ করি। অবশ্যই। সেটা হলো যে আমাদের বাংলাদেশের মানুষের একটা হুজুগের স্বভাব আছে, এটা সবসময় আমরা জানি, যে কোনো কিছু একটা শুরু হলে সেটা নিয়েই আমরা মাতামাতি করি, যে মনে হয় যে এটা বোধহয় এখনই শুরু হয়েছে, এরকম একটা ব্যাপার। যদি আপনার মনে থাকে, আপনি 1974 সালের 11ই জানুয়ারি বাংলাদেশের সেনাবাহিনীর প্রথম পাস আউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কয়েকটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে আমার দেশের সাধারণ মানুষের জন্য আমি ভিক্ষা করে খাবার নিয়ে আসি, চাল নিয়ে আসি, ডাল নিয়ে আসি, ঘরের জন্য উপকরণ নিয়ে আসি, দালাল, ঘুষখোর, চাটার দল সেসব ছেটে পুটে খায়, লুটে পুটে খায়, এবার এদের খতম করতে হবে। তিনি সেনাবাহিনীর ওই নবীন সদস্যদের উদ্দেশ্যে আহ্বান করে বলেছিলেন যে তোমরাও প্রস্তুত হও, আমরা এবার দেখতে চাই যে ইমানের জোর বেশি না ইমানদারের জোর বেশি। দুঃখজনক হলেও সত্য, জাতির পিতাকে হত্যা করা হলো। আসলেন জিয়াউর রহমান সাহেব, তিনি এসে যত দুর্নীতিবাজ ধরলেন তার সবই রাজনীতিবিদ, এবং পরবর্তীকালে দেখা গেল সব রাজনীতি তাদেরকে জেলখানা থেকে মুক্ত করে সাজাপ্রাপ্ত অনেকেই তার মন্ত্রিসভার সদস্য করলেন। জিয়াউর রহমান সাহেবের পার্ট চুকে গেল, এরশাদ সাহেব আসলেন, যারা বিএনপির এই সময়কার নেতা ছিলেন তাদেরকে অ্যারেস্ট করা হলো সব দুর্নীতির অভিযোগে, এবং দুর্নীতির অভিযোগে সাজাপ্রাপ্ত হলেন। আবার তাদেরকে আমি নাম আর বলতে চাই না, এখন অনেকে জীবিত, অনেকে জীবিত নেই, তাদেরকে নিয়ে আবার এরশাদ সাহেব দল গঠন করলেন। এরশাদ সাহেবের পালা শেষ হলো, এরশাদ সাহেব নিজেই দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হলেন। আসলেন ম্যাডাম খালেদা জিয়া, হাওয়া ভবনের নাম বহুল আলোচিত, সে সময় বহুল চর্চিত বিষয়।
আমরা শুনেছি, দেখেছি, বিচার হয়েছে। এবং সেই বিচার কিন্তু, এই কৃতিত্ব কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিতেই হবে। যে কোনো অন্যায়, কোনো অনিয়ম, কোনো দুর্নীতির বিচার যদি কিছু হয়ে থাকে, সেটা শেখ হাসিনাই করেছেন, এটা প্রমাণিত। এরপরে আওয়ামী লীগ, এরপরে ধরেন আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর ক্ষমতায়। একবারেই সবকিছু করা যায় না, সব জায়গায় হাত দেওয়া যায় না। যারা রাষ্ট্র পরিচালনা করে তাদেরকে অনেক কিছু ভেবে চিনতে পথ এগোতে হয়। আপনি দেখুন, চিন্তা করে যে তিনি প্রথম এসে, আর আমাদের একটা স্বভাব হয়ে গেছে এরকম যে আমরা মনে করি যে দুর্নীতিগ্রস্ত মানেই হলো আমলা, দুর্নীতিগ্রস্ত মানে হলো পুলিশ, আর পৃথিবীতে সব হলো ভালো ফেরেশতা। এরকম একটা মানসিকতা আমাদের মধ্যে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক মহোদয় কথা বলছিলেন, তারা যদি ঠিক মতো ক্লাস না করছেন, অনেকেই বছর পর বিদেশ থাকেন, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ান, এটা দুর্নীতি না? এটাও দুর্নীতি। পচন, অবক্ষয় সব সেক্টরে সমানভাবে কম বেশি হয়েছে, এটা স্বীকার করে নিতে হবে। এবং আমি বোধ করি যে জাতির পিতার কন্যা শেখ হাসিনা এটা অনুধাবন করেছেন বলেই তিনি বলেছেন যে এবার দুর্নীতিতে জিরো টলারেন্স। একদিকে উন্নয়ন করতে গেলে কিছু দুর্নীতি হবে, বিশ্বের সব জায়গায় এটা হয়, এটা হবে, এটা আপনি কোনোভাবে পুরোপুরি রোধ করতে পারবেন না একদিনে। তার মানে এই না যে আমি দুর্নীতিকে সাপোর্ট করছি, এটা একটা মানে এটা একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে গেলে আপনার দুর্নীতি মনে হবে বা দুর্নীতি হবে। ওই যে উনি বললেন নিয়ম করে দুর্নীতি করা, অনিয়ম করা। ধরেন যে আজকে আপনি একটা কাজ শুরু করবেন বলে আজকে আপনি প্রজেক্টটা তৈরি করছেন, এই প্রজেক্টের কাজ যখন শুরু হবে হয়তো দেখা গেল 2 বছর পরে গিয়ে এটা ডিপিপি অনুমোদন হয়ে পুরো কাজটা শুরু করতে আর 2 বছর সময় লাগবে। যখন কাজটা শুরু হবে তখন যে মাল, মেটেরিয়ালস বা কাঁচামাল বা যা কিছু দিয়ে আপনি তৈরি করবেন জিনিসটা, এর দাম হয়ে যাবে তখন দ্বিগুণ। এবার আপনি যখন সেটার আবার রিভাইজ এস্টিমেট করতে যাবেন, যখন আপনি বাড়িয়ে দিবেন, তখন আপনি বলবেন যে ওরা দুর্নীতি করছে, আমি বলবো দুর্নীতি করছে, কিন্তু ভেতরে আমরা কেউ ঢুকবো না। আমরা এই সবাই বলছে বলে যাচ্ছি। হ্যাঁ, দুর্ভাগ্যজনক হলেও সত্য যে যারা কোনো প্রতিষ্ঠান কিংবা যারা কোনো সংগঠনের প্রতিনিধিত্ব করে, নেতৃত্ব দেয়, তাদের দুর্নীতি যে সীমাহীন হয়। মাননীয় প্রধানমন্ত্রী গতকালই তো বলেছেন যে এই টাকা আয় করে বা কামাই করে লাভ কি যদি বিদেশে পালিয়ে যেতে হয়। প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আর কোনো প্রধানমন্ত্রীকে তো এক বঙ্গবন্ধু বলে গেছেন যে এদেরকে খতম করতে হবে, আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কন্যা বলছেন। শুধু যে বলছেন তা না, করছেন যে তা তো না। তিনি যদি চাইতেন যে এই দুর্নীতি ব্যাপারে তিনি কিছু করবেন না, তাহলে আপনার এই দুর্নীতির তদন্ত হতো না। দুর্নীতির প্রক্রিয়া, ওই তদন্ত প্রক্রিয়া থেমে থাকতো, তা তো নেই, চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান তারা তো কাজ করছে। আমরা বিশ্বাস করি যে নিশ্চয়ই একটা সময় গিয়ে সবাই এর শিক্ষা পাবে। এমন দু একটা উদাহরণ যা হচ্ছে নিশ্চয়ই। আজকে দেখেন এনবিআর এর প্রথম সচিব, একজন ডেপুটি সেক্রেটারি, তারা সমস্ত অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, 84টা 85টা, একজন ডেপুটি সেক্রেটারি, এবং তাকে একাধিকবার বদলি করা হয়েছে ওখান থেকে, সে আসে না। ছোট্ট একটা বিরতি নিয়ে এসে প্রিয় দর্শক, সিএসআর গণতন্ত্রের ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম গণতন্ত্র দেখার জন্য। আমরা এই পর্বে আলোচনা করতে চাচ্ছি তিস্তা নিয়ে আওয়ামী লীগ বিএনপিতে ভিন্ন মত। আপনারা ইতিমধ্যে জেনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সপ্তাহে ভারত থেকে এসেছেন এবং সেখানে অনেকগুলো সমঝোতা চুক্তি হয়েছে। তার মধ্যে তিস্তার বিষয়ে একটি আলোচনা হয়েছে। নরেন্দ্র মোদী বলেছেন যে শিগগিরই ভারত থেকে টেকনিক্যাল কমিটি তিস্তা প্রকল্প দেখতে আসবেন। এই বিষয়টি নিয়ে নানানভাবে কথা হচ্ছে, কারণ আমরা এতদিন শুধু তিস্তার চুক্তি নিয়ে কথা বলেছি,
হচ্ছে তিস্তা নদীর পানির হিস্যা নিয়ে কথা বলেছি, এবং সেইটা এবং এই যে মহাপরিকল্পনার যে টেকনিক্যাল কমিটি আসছে, বিষয়টি ভিন্ন। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিন আগে সংবাদ সম্মেলন করে পরিষ্কার করেছেন। তবে বিষয়টি নিয়ে আওয়ামী লীগ কথা বলছেন যে, এবং এইটা নিয়ে আরেকটা বিষয়, এই মহাপরিকল্পনার জন্য চীনের সাথে এর আগেই বাংলাদেশের কথা হয়েছিল, এখন ভারতের কথা হচ্ছে। সরকার বলছে ভারতের সাথে যদি এই বিষয়টি হয় মহাপরিকল্পনা তিস্তা, তাহলে বাংলাদেশের জন্য ভালো হবে, কারণ এই নদী দুই দেশের মধ্যে ভাগাভাগি হচ্ছে। তো আওয়ামী লীগ যেমন ব্যাখ্যা দিচ্ছে, অন্যদিকে বিএনপি বলেই যাচ্ছে যে আসলে তিস্তা প্রকল্পে নিয়ে যা হচ্ছে এটা সাধারণ মানুষকে ঠকানোর কথা হচ্ছে। এবং মির্জা ফখরুল আজকেও বলেছেন ভারতের সঙ্গে যে সমস্ত চুক্তি সমঝোতা করে হচ্ছে কোনোটাই বাংলাদেশের পক্ষে নয়। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব এখন। এর জন্য জুমে যুক্ত আছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আইনজীবী, সুপ্রিম কোর্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি। আর একই রকম আগের মতোই জনাব শ্যামল সরকার, সিনিয়র সাংবাদিক, আছেন আমাদের সাথে স্টুডিওতে। আমি তো একটু শুরু করছি, দাদা আপনাকে দিয়ে করবো নাকি অ্যাডভোকেট তারিক মাসুদকে দিয়ে করবো? আচ্ছা, আমি শ্যামল সরকারকে দিয়ে করছি, এর আগের বার তো গেস্ট দিয়ে করেছিলাম। জনাব শ্যামল সরকার, এই যে আপনি তো জানছেনই গতকাল প্রধানমন্ত্রী যিনি সংবাদ সম্মেলনে বলেছেন পরিষ্কার করে, এখন তিস্তা পানি নিয়ে কোনো কথা হচ্ছে না, পানির হিস্যা নিয়ে কথা হচ্ছে মহাপরিকল্পনা, যেখানে চীনের সাথে আগ্রহ দেখিয়েছে, এখন ভারত আগ্রহ দেখাচ্ছে। সরকার বলছে ভারতের সাথে যে দেশের সঙ্গে বাংলাদেশের সুবিধা হবে সব দিক দিয়ে সেটাই হবে। আজকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ভারতের সাথেই যদি হয় সেটা ভালো হবে, কারণ এই নদীটা দুই দেশের ভাগাভাগি হচ্ছে। কিন্তু অন্যদিকে বিএনপি বারবারই কথা বলে যাচ্ছে, আর মির্জা ফখরুল বলল যে এই সমঝোতা দেশের মানুষের পক্ষে নয়। এটা আসলে এরা কি বলার জন্যই বলা, রাজনৈতিক কথা, নাকি বলতে হবে সেজন্যই বলছেন? না, বলতে হবে সেজন্য বলছে, এটা আমার মনে হয় যে খুব ব্যাখ্যা করার অবকাশ নেই। কারণ আমার খুব ভালো মনে লাগে কথাটা, যে মরহুম মঈনুদ্দিন খান বাদল আগের পার্লামেন্টে উনি যখন জীবিত ছিলেন একটা কথা বলেছিলেন যে বাংলার ধর্ষক আর ধর্ষিতা এক রাস্তায় হাঁটতে পারে না। আওয়ামী লীগ যেটা ভালো বলবে, বিএনপি সেটা মন্দ বলবে, এটাই স্বাভাবিক, খুব স্বাভাবিক। আর বিএনপির চোখে আওয়ামী লীগের কোনো কাজই ভালো না। আপনার মনে থাকবার কথা, যখন শান্তি চুক্তি হয়েছিল, পার্বত্য শান্তি চুক্তি, তখন ম্যাডাম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন, বিরোধী দলীয় নেত্রী, তিনি বলেছিলেন যে ফেনী পর্যন্ত শেখ হাসিনা লিখে দিয়ে এসছে ইন্ডিয়াকে, ফেনী পর্যন্ত ভারত হয়ে গেছে। এর আগে আমরা 21 বছর ধরে শুনেছি যে বঙ্গবন্ধু গোলামি চুক্তি করেছেন, বাংলাদেশ বিক্রি করে দিয়ে এসছে। বাংলাদেশের বিক্রি করে দেয়, বাংলাদেশের মালিক হলো জনগণ, 17 কোটি জনগণ। 17 কোটি জনগণ যদি রেজিস্ট্রি করে দিয়ে থাকে, তাহলে না দিল। রক্ত দিয়ে, মুক্তিযুদ্ধ, সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় এই বাংলাদেশ, সেই বাংলাদেশকে এত খাটো যে দলটি করতে পারে, সেই দলটি নিয়ে আমার খুব আলোচনার খুব আগ্রহ নেই। আমি আলোচনা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আজ অবধি ভারতের সাথে এমন কোনো সমঝোতা বা চুক্তি করে নাই যা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে এবং আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে। এবার যে সমঝোতাগুলো হয়েছে তার মধ্যে তিস্তার কথাটা এসছে বলছেন, তিস্তা একটা মহাপরিকল্পনা টেকনিক্যাল কমিটি আসবে। আসলে বস্তুত এটা স্বীকার করে নেওয়া ভালো, তিস্তা সমস্যার সমাধান করতে গেলে এটা ভারতের কেন্দ্রীয় সরকার পারবেন না। ভারতের যে ফেডারেল স্ট্রাকচার, যে গভর্নমেন্ট, সেখানে আপনার পশ্চিম বাংলার একটা বিশাল ভূমিকা রয়েছে। পশ্চিম বাংলাকে সম্মত করেই কিন্তু তিস্তার সমাধানটা করতে হবে। যে পানি নিশ্চয়ই বলেন, আপনাকে টেকনিক্যাল কমিটি এসে কি তিস্তার মুখ ঘুরিয়ে দেবে নাকি? তিস্তা বাংলাদেশে একেবারে ঢুকাই দিবে? পারবে তো না। বিকল্প কোনো উপায় হয়তো তারা খুঁজতে পারে। এখন টেকনিক্যাল কমিটির কাজ টেকনিক্যাল কমিটি ভালো বুঝবে, এটা আমরা টেকনিক্যাল লোক তো নই, আমরা জানি না। তো একটা টেকনিক্যাল কমিটি হয়েছে, তারা আসুক, তারা তাদের অবজারভেশনটা প্রকাশ করুক, দেখুক। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আপনার প্রশ্নের মধ্যে আছে,
যে মাননীয় প্রধানমন্ত্রী চীন যাচ্ছেন। আচ্ছা, আমরা কি ভাবতে পারি না যে ভারত চীনের দ্বিপাক্ষিক কূটনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে যে অবস্থায় দাঁড়িয়েছে ভারত চীন সম্পর্ক, আমাদের সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয় পররাষ্ট্রনীতির আলোকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব মানচিত্রে বা বিশ্বায়নে যেই জায়গায় তার রাজনৈতিক অবস্থান, তার দূরদৃষ্টিতা, আমরা কেন ভাবতে পারি না যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নিশ্চয়ই চীনকে ভারতের ওই জায়গাটাকে কিছুটা শীতল করবার চেষ্টা করতে পারেন কিনা। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম। ডক্টর অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আপনার প্রশ্নটা ধরি। জনাব হাসান তারিক চৌধুরী, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? শুনছিলেন জনাব শ্যামল সরকারের কথা। এই যে তিস্তা পানি চুক্তি একটা, আর তিস্তার মহাপরিকল্পনা আরেকটা বিষয়। এই যে এই চীনের সাথে যেটা চীন একটা অফার করা আছে বাংলাদেশকে, এবং এখন ভারত যেটা করলেন, এই দুইটা বিষয়, যেহেতু পানি চুক্তির বিষয়টা এখন নাই, এখন মহাপরিকল্পনার বিষয়টাই, এইটা হলে আসলে কি হবে, মানে এটা কি হতে পারে? এবং চীনের কথা বলছিলেন জনাব শ্যামল সরকার, চীন যাচ্ছে আগামী জুলাই মাসে 8 তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেখানে এটা নিয়ে আলোচনা হওয়ার সুযোগ থাকবে? নিশ্চয়ই আলোচনা হওয়ার সুযোগ তো এই সমস্ত আন্তর্জাতিক ইস্যুতে বরাবরই থাকে। তো মূল আলোচনায় যাওয়ার আগেই আমি আপনাকে সহ আলোচককে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনাটি এখানে হচ্ছে। আমি যেটা বলতে চাই, এই যে মহাপরিকল্পনা যেটি মাননীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরের মধ্য দিয়ে সম্পন্ন হলো, যে আলোচনাটি, এবং সেই আলোচনাটি আমি মনে করি খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে। অনেক বিষয় সম্পর্কে আসলে বাংলাদেশের জনগণ জানে না, এবং অনেক বিষয় মানে অর্ধেকটা বলা হয়েছে, অর্ধেকটা বলা হয় নাই। অনেক বিষয় আমলাতান্ত্রিক পর্যায়ে রয়ে গিয়েছে, অনেক বিষয় শুধুমাত্র নিউজের হেডিং পর্যায়ে রয়ে গিয়েছে। এখানে অনেক টেকনিক্যাল বিষয় রয়েছে, অনেক বিশেষজ্ঞ পর্যায়ের বিষয় রয়েছে। এর ফলে এখনই চূড়ান্ত মন্তব্য করার, একদম শেষ কথা বলার সময়টা আসে না। কিন্তু তিস্তা নিয়ে যে আওয়ামী লীগ বিএনপিতে ভিন্ন মত, জনাব হাসান তারিক চৌধুরী, তিস্তার এই বিষয়টি যে আওয়ামী লীগ বিএনপির ভিন্ন মত, আমরা কোনোভাবেই বিএনপির মতো রাজনৈতিক দলের যে কথা বলছে সেটাকে আমরা মানে ফেলনা বলতে পারি না, উড়িয়ে দিতে পারি না। তাদের এই ভিন্ন মতটা হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, আসলে আমাদের এই বাংলাদেশের সাথে ভারতের যে পারস্পরিক যে রাজনৈতিক এবং যে প্রতিবেশী সুলভ যে সম্পর্ক, এই জায়গায় তো আস্থার টানাপোড়েন দীর্ঘদিন থেকেই ছিল এবং আছে। এবং বিশেষ করে অভিন্ন নদী সংক্রান্ত ইস্যুতে যে বিতর্ক, সেটি আসলে সুরাহা হয়নি। এবং আপনি জানেন যে বাংলাদেশের রাজনীতি অনেকটাই আবর্তিত হয় ভারত বিরোধিতাকে কেন্দ্র করে, এবং এই কতিপয় রাজনৈতিক দল বিএনপি বা এই সমস্ত যারা স্বাধীনতা বিরোধী যারা রাজনৈতিক শক্তি, তারা বরাবরই টেকনিক্যাল বিষয়কে পাশ কাটিয়ে অন্ধ ভারত বিরোধিতাকে পুঁজি করে তাদের রাজনীতিটা করেছে। কিন্তু আপনি যদি আইন এবং বিশেষজ্ঞ পর্যায় থেকে দেখেন, তাহলে দেখবেন যে ভারত বরাবরই বাংলাদেশের প্রতি অন্তত অভিন্ন নদীর প্রশ্নে বিমাতা সুলভ আচরণ করেছে, এটি পরিষ্কার। এবং এই জায়গাটি নির্মোহভাবে আলোচিত হওয়া দরকার যে আন্তর্জাতিক একটি আইন রয়েছে, এবং আপনারা জানেন যে 1966 সাল থেকে একটা নীতিমালা রয়েছে যে অববাহিকায় থাকা দেশগুলোর স্বার্থ নদীর উজানে থাকা যে দেশ তারা দেখবে এবং আমলে নেবে। কিন্তু আমরা দেখেছি যে আমাদের সাথে যে ভারতের যে অভিন্ন নদীগুলো রয়েছে, 54টি নদী রয়েছে, তার মধ্যে 51টিতে ভারত আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করেছে। এই যে ভারত যখন একতরফা ভাবে এতগুলো নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, ফলে স্বাভাবিক কারণে আস্থার সংকটটা থেকেই যায়। কিন্তু এটি যদি শুধুমাত্র সংকীর্ণ দলীয় স্বার্থে আমরা ব্যবহার করি, তাহলে জাতীয় স্বার্থ কখনোই দেখা হবে না। সেজন্য বাংলাদেশের একজন নাগরিক হিসাবে
যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, যারা বাংলাদেশের জাতীয় স্বার্থে বিশ্বাস করে, তাদের উচিত সংকীর্ণ দলীয় অবস্থান থেকে বেরিয়ে এসে বিশেষজ্ঞের দৃষ্টিতে এবং আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ভারতের সাথে অভিন্ন নদীর সমস্যাগুলোকে দেখা। তাহলেই যে মহাপরিকল্পনার কথাটি হচ্ছে, সেই মহাপরিকল্পনার ভেতরে তার 7 খণ্ড রামায়ণটা কি আছে সেটি জানার সুযোগ হবে। এবং আমাদের দাবি জানানো উচিত, বাংলাদেশের সংবিধানে এটি স্পষ্ট করে উল্লেখ আছে যে বিদেশের সঙ্গে সম্পাদিত যে সমস্ত আলোচনা হবে সেটি জাতীয় সংসদে আলোচিত হতে হবে, খোলামেলা ভাবে জনগণকে জানাতে হবে। না, সব চুক্তি নয়, সব চুক্তি নয়, সব চুক্তি নয়। যেটা স্বাধীনতা সর্বত এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে নিরাপত্তার সাথে জড়িত সেই সমস্ত বিষয় নিয়ে হয়তো কিছু কথা, কিছু এক্সক্লুশন থাকতে পারে, কিন্তু ইন জেনারেল সেটা বলা। জনগণের অসংখ্য ধন্যবাদ জনাব অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। আসলে আমাদের সময় খুবই স্বল্পতার কারণে শেষ করতে হচ্ছে এই পর্বটা। আপনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, সিএসআরএম গণতন্ত্রে আরেকটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম গণতন্ত্র দেখার জন্য। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসছি। এই পর্বে আমরা আলোচনা করতে চাচ্ছি যে বিষয়টি নিয়ে, দারিদ্র মুক্তির মূল শক্তি হবে শিক্ষা। আজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠান ছিল, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন এবং উনি কথা বলেছেন দারিদ্রতা থেকে মুক্তির মূল শক্তি শিক্ষা। এটা তো আমি এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে জুমে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর নাসিম বানু, উপাচার্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও শিক্ষাবিদ। ডক্টর নাসিম বানু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমি সরাসরি প্রশ্ন দিয়ে শুরু করছি আপনার কাছে। এই যে আমাদের মানে এটা তো খুবই স্বাভাবিক কথা যে সারা বিশ্বেরই একটা পরীক্ষিত যে শিক্ষাই হবে একটা দারিদ্রতা মুক্তি, একটা সমাজকে আলোকিত করা, ভবিষ্যৎ প্রজন্মকে আরো শিক্ষিত করতে পারলে সেই জাতি তত বেশি উন্নত হবে। কিন্তু আমাদের দেশের এই যে প্রাইমারি শিক্ষা যেটা আছে, সেইটার মান নিয়ে কি আপনার কাছে কখনো মনে হয় যে এটা আসলে কেন মানসম্পন্ন আসলে হয়নি? মানে শুধু পাঠ্য বইয়ের শিক্ষা নয়, সার্বজনীন মানসম্পন্ন শিক্ষা চায় সরকার, এটা প্রধানমন্ত্রী বলেছেন, কিন্তু আসলে কি এটা করতে পেরেছি আমরা গত কয়েক বছরেও, কয়েক দশকে? আমি একটু আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি পরিষ্কার শুনতে। আচ্ছা, আপনার নেটওয়ার্কের সমস্যা হয়েছে। তারপরে যদি আমি প্রশ্নটা বুঝে থাকি, আসলে মানসম্পন্ন শিক্ষার কথা বলছেন, মানটা তো আসলে খুব আপেক্ষিক একটা বিষয়। এটি সমাজ পরিবর্তন, বিশ্ব পরিবর্তনের সাথে সাথে কিন্তু পুরো শিক্ষা ব্যবস্থাটাকে আপনাকে পরিবর্তন করতে হবে। কারণ 50 বছর আগে যে শিশুর চাহিদা, চাকরির বাজার, বিশ্ব পরিবেশ, আর আজকের শিশু চাহিদা, জব মার্কেট এবং বিশ্ব পরিবেশ কিন্তু এক নয়। সুতরাং যদি বলা হয় এটা পরিবর্তনশীল অবস্থা, যেমন আজকেও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে প্রি এডুকেশন হবে 2 বছরের জন্য, এটি হয়তো আগে কখনো চিন্তা করা হয়নি। তো এটি একটি উন্নত চিন্তা, যেটা নাকি পরিবর্তনশীল বিশ্বের সাথে সামঞ্জস্য বিধান করার জন্য চিন্তা করা হয়েছে। কোনো কিছুকেই আপনি 100% বাদ দিতে পারবেন না, কিন্তু আমরা কিন্তু ডেভেলপ করছি, একটার উপর একটা চেঞ্জ করছি, গবেষণা করছি। 100% কি আমরা বাদ দিয়ে দিচ্ছি? আমরা কি আমাদের ইতিহাসকে 100% বাদ দিতে পারবো? আমরা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে 100% বাদ দিতে পারবো? আমরা কি আমাদের জাতির পিতার স্বপ্নকে 100% বাদ দিতে পারবো? সেটা কিন্তু আমরা বাদ দিই না। জাস্ট আমরা এটাকে একটা চেঞ্জিং ফরম্যাটে এবং বর্তমান প্রেক্ষাপটে বিশ্বের চাহিদা অনুযায়ী, যেমন বর্তমান প্রজন্মকে যদি যে প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটা বলেছেন, যদি আমি ধরে নিই যে বর্তমান আজকের শিশুকে আপনি যদি ভবিষ্যতের জন্য তৈরি করতে চান আর কি, তাহলে যদি বলা হয় যে শিশুরা ভবিষ্যৎ নাগরিক, এবং তারা যে প্রেক্ষাপটে উনি বলেছেন সেটি হচ্ছে যে দারিদ্রতা মুক্ত করবে আর কি, শিক্ষা দারিদ্রতা মুক্ত করবে, যদি এটি হয়ে থাকে তাহলে তাদেরকে এমন ভাবে যুগ উপযোগী হিসাবে তৈরি করে নিতে হবে যাতে তারা নাকি মানব সম্পদে রূপান্তরিত হয়। একটা জিনিস আপনাকে বুঝতে হবে, একটা শিক্ষিত মানুষ আর একটা অশিক্ষিত মানুষের মধ্যে কিন্তু কিছুটা পার্থক্য থাকে। দুজনেই কিন্তু মানব সম্পদ, দুজনেই কিন্তু শ্রমিক, কিন্তু একজন শিক্ষিত মানুষের শ্রম বাজার বা চাকরির বাজার আর একজন অশিক্ষিত মানুষের শ্রম বাজার বা চাকরির বাজার কিন্তু আলাদা। আপনি স্ট্রেট কৃষি ক্ষেত্রেই চলে যান না কেন, একজন দক্ষ যিনি এগ্রিকালচারে পড়াশোনা করেছেন, ওনার যে কৃষি জ্ঞান, উনি যেভাবে কৃষিকে শিল্পে রূপান্তরিত করতে পারবেন, একজন ট্র্যাডিশনাল যে কৃষক যে নাকি তার প্রপিতামহর কাছ থেকে বীজতলার জ্ঞান নিয়েছে, উনিও কৃষি কাজ করছেন, উনি কিন্তু আমাদের প্রথাকে ধরে রেখেছেন। কিন্তু উৎপাদনের সেক্টরে যদি আপনি ওনাকে একই জমি, সমপরিমাণ জমি দেন,
যিনি ট্রাক্টর নিয়ে কাজ করবেন আর যিনি লাঙল নিয়ে কাজ করবেন, সেখানে তো পার্থক্য আসবে। একেবারে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি চিন্তা করেন, ঠিক একইভাবে যে শিশুকে আপনি ভবিষ্যতের জন্য তৈরি করছেন, তাকে যদি আপনি দক্ষ মানব সম্পদে তৈরি করতে, তাকে শিক্ষা দিতে হবে। শিক্ষার কোনো বিকল্প নেই। হ্যাঁ, শিক্ষা মানে যে আপনি সবসময় উচ্চ শিক্ষার কথা বলবেন তা কিন্তু না। আমি দক্ষ মানব সম্পদ তৈরি করতে চাইলে, আমি শ্রম বাজার ধরে রাখতে চাইলে, শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও যদি আপনি শ্রম বাজার ধরে রাখতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার শ্রমিককে কিছুটা দক্ষতা দিয়ে দিতে হবে। কারণ আমরা সকলেই জানি, একটা সিম্পল একটা এক্সাম্পল যদি আমরা বলি, আমরা জানি যে হারাম শরীফে ক্লিনিং এর বেশিটা কাজ কিন্তু বাংলাদেশের শ্রমিকরা করে থাকে। এখন এই শ্রমিককে যদি আপনি ক্লিনিংটা বাংলাদেশ থেকে শিখিয়ে পাঠান, সে যেভাবে মজুরি অর্জন করবে, যে যেভাবে আপনার স্যালারিটার জন্য বার্গেনিং করতে পারবে, ওই দেশে যে যখন সে প্রশিক্ষণ নেয় তখন কিন্তু সে স্যালারিটা সেইভাবে বার্গেনিং করতে পারে না। এটাও কিন্তু এক ধরনের শিক্ষা। আবার আপনি যদি বলেন যে যারা একেবারে মেইন স্ট্রিম এডুকেশন থেকে ঝরে পড়েছে, যাদেরকে নিয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কাজ করছে আর কি, তো তাদেরকেও যদি আপনি দেশের 100% শিক্ষিতের হার যদি নিশ্চিত করতে চান, দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করতে চান, তাহলে এই জনগোষ্ঠীটাকেও আপনাকে অ্যাড্রেস করতে হবে। আর একটা জিনিস তো পরিষ্কার, যখন শিক্ষিতের হার বাংলাদেশের 70%, তখন কিন্তু আমার দারিদ্র্যের হার 20%। অধ্যাপক ডক্টর নাসিম বানু, বিষয়টি এত এমন একটা বিষয়টা নিয়ে আসলে দীর্ঘক্ষণ আমাদের আলোচনা করলে খুবই ভালো হতো, কারণ এই বিষয়টা নিয়ে পুরো 1 ঘন্টা ব্যাপী আলোচনা করলে আসলে শেষ হবে না, কারণ সেখানে শিক্ষার বিষয়, দারিদ্রতার বিষয়। কিন্তু আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এবং খুবই সময় স্বল্পতার জন্য আমরা আর আলোচনা বাড়াইতে পারছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অধ্যাপক ডক্টর নাসিম বানু। আমি একটু স্টুডিওতে ফিরছি। জনাব শ্যামল সরকার, শুনছিলেন ডক্টর নাসিম বানু তার ওনার কথা। আছে আপনি একটু আমাকে যদি বলেন যে আমাদের দেশে যে খুব স্বাভাবিক, এখন ইংলিশ মিডিয়াম, অনেক দামি দামি ইংলিশ মিডিয়াম আছে, অনেক কিন্ডারগার্টেন আছে, শহরে যেমন আছে গ্রামেও এগুলো আছে, কিন্তু প্রাইমারি শিক্ষা, আপনি নিশ্চয়ই প্রাইমারি থেকে পড়ে একজন শ্যামল সরকার হয়েছেন, সেই শিক্ষাটা কি এখন আগের মতো আছে? মানে এইটার মান কেন বাড়ানোর কারণে? একেবারেই নেই। একদম আবার শেষ পর্যায়ে চলে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী যথার্থভাবেই বারবার বলবার চেষ্টা করছেন, জাতির পিতাও বলে গেছেন যে আমাদের বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার বিবেচনায় আমাদেরকে অবশ্যই কারিগরি বৃত্তিমূলক শিক্ষার উপরে গুরুত্ব দিতে হবে। কিন্তু আপনি যদি এবারও সর্বশেষ বাজেট দেখেন, কারিগরি শিক্ষায় সেই বাজেট নাই। সবচেয়ে কম বাজেট যদি থাকে কারিগরি শিক্ষা আছে। অথচ আমরা দক্ষ মানব সম্পদ উন্নয়নের কথা বলছি, আর দক্ষ মানব সম্পদ উন্নয়নের কথা যখনই আমরা বলি তখনই আমাদের মাথায় কাজ করে শ্রমবাজার ঠিক রাখার জন্য, যে হ্যাঁ, একটা মানুষকে আপনি শিক্ষিত করে গড়ে তুলছেন, কেন তাকে আপনি আমার দেশের মধ্যে রেখে তার সেবাটা দেশের জনগণকে দিতে দেবেন না? কেন সে দিতে পারবে না? সেই জায়গা কেন আমরা তৈরি করতে পারবো না? সেই জায়গাটা চিন্তা করে কেন আমরা প্রাথমিক স্তর থেকে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব না? আজকে একটা সিলেবাস, তো সেটা বাধ্য, প্রতিদিন আরেকটা, সেটা বাধ্য তো আরেকটা, আর ভুলে ভরা অসংখ্য। এই দায় কার? এইরকম একটি বিশৃঙ্খল শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে অতীতে কখনো হয়নি, এখন যেভাবে চলছে। শ্যামল সরকার, খুবই দুঃখিত, শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আবারও আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, কৃতজ্ঞতা আপনার প্রতি। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি CSRM গণতন্ত্রের সাথে এতক্ষণ থাকার জন্য। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল।